আমরা সব সময় যে কাজগুলো যেভাবে করে অভ্যস্ত হয়ে পড়ি, এরপর দেখা গেছে যে সময় মতো ওই কাজগুলো ওইভাবে করতে না পারলে আর ভালো লাগে না। আমি যেহেতু অসুস্থ, তো চাইলেও আমি আর আগের মতো আমার সংসারের কাজগুলো আগের নিয়মে করতে পারি না। তো দেখা যায় একটু শরীরটা ভালো লাগলে মনে সেই একটা খুঁতখুঁতানি চলে আসে যে এই কাজগুলো পড়ে আছে, এটা পড়ে আছে, করতে হবে। ঘরটা এলোমেলো হয়ে আছে, এগুলো গুছাতে হবে, এরকম আর কি। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। যদিও আমি খুব একটা ভালো নেই, তারপরেও বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ সব সময় সকল পরিস্থিতিতে আল্লাহর নেয়ামত, আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের উচিত। কেননা আল্লাহর কোন নেয়ামতের কথা আমরা অস্বীকার করব বা অস্বীকার করতে পারি? আল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছেন। চাইলে আল্লাহ এর চেয়ে আরো খারাপ রাখতে পারতেন, আমাকে এর চেয়ে আরো বড় কোনো অসুখ দিতে পারতেন। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ফলগুলো গুছিয়ে নিলাম। আপনাদের ভাইয়া কিছু ফল নিয়ে এসেছিল, তো এগুলো গুছিয়ে রাখলাম আর কি। আর এই যে কলাগুলো দেখেন, কলাগুলো এত নরম, আমার ছেলেমেয়েরা এত নরম কলা খায় না। আর কলা আনার পরে একটু টাটকা থাকতে খাবে, কিন্তু এরপর যদি একটু নরম বা একটু কালো দাগ পড়ে যায় কলার খোসার উপরে, তখন আর ওরা কলা খায় না। এগুলো চাইলেও আমি ঝুলিয়ে রাখতে পারবো না, সব ঝরে ঝরে পড়বে। তাই আমি এই স্টেনারে রেখে দিলাম আর কি। আর কলা আমি সাধারণত ফ্রিজেও রাখি না। আর এছাড়াও আমার ছেলেমেয়েরা ফল ফ্রুট খুব একটা পছন্দ করে না, তো আমি যেহেতু অসুস্থ তাই এখন আর কি একটু বেশি করে আনা হচ্ছে। আসলে ডেঙ্গু পরবর্তী যে উপসর্গগুলো শরীরে দেখা দেয়, এটা আসলে খুব মারাত্মকভাবে শরীরের উপর প্রভাব ফেলে। এই যে এখন যে ভয়েসটা দিচ্ছি, এটাও আসলে খুব খারাপ লাগতেছে, দিতে ইচ্ছে করছে না, তারপরে ওই যে একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে, মনে হয় যেন এটাও এখন একটা কাজের একটা অংশ হয়ে গেছে। আর এই অসুস্থ হওয়ার পর ঠিক মতো তো ভিডিও দিতে পারি না, 3 দিন পর পর ভিডিও দেই। তো এই জন্য আসলে ভাবলাম যে একটু কষ্ট হলেও ভিডিওটা দিয়ে দেই ভয়েস দিয়ে। আর এই যে এখন সন্ধ্যার সময় আর কি, তো ভাবলাম যে এতগুলো ফল নিয়ে এসেছে আর কলাগুলো নষ্ট হয়ে যাবে, কাস্টার্ড বানিয়ে নিই, তাহলে হয়তো খাওয়া হয়ে যাবে। তো এই জন্য ফ্রিজ থেকে দুধ বের করে যখন কাস্টার্ডের জন্য চুলায় আর কি দুধটা বসেছিলাম, তখন দেখি যে বড় মেয়ে এসে বলতেছে আম্মু পায়েস খাবো। সন্তানরা যখন আসলে বাবা মায়ের কাছে কোনো কিছু আবদার করে, তখন আর সেটা ফেলে দেওয়া যায় না। তো তখন আবার ভাবলাম যে দুধ বের করবো, আবার বরফ ছাড়াবো, অনেকটা ঝামেলার। তো যেটা করলাম আর কি, আমি 1 লিটার দুধে আর কি চুলায় বসেছিলাম, তো এটার সাথে আমি গুঁড়া দুধ মিলিয়ে পানি দিয়ে বানিয়ে নিয়েছি। তো প্রায় সব মিলিয়ে 1.5 লিটার দুধের মতো হয়েছে। তো আমি কাস্টার্ডের জন্য অল্প কিছু দুধ নিয়ে বাকিটা দিয়ে ওর জন্য আর কি পায়েস রান্না করে নিয়েছি। তো কাস্টার্ডের মধ্যে আমি ফ্রুটসগুলো মিশিয়ে একটু সময়ের জন্য আর কি ফ্রিজে রেখে দেব, একটু ঠান্ডা হলে এটা খেতে ভালো লাগবে। আর এই তো পায়েসটাও আমি রেডি করে নিয়েছি। তো আমি এখানে রেডি করার আগে আমার মেয়ে নিয়ে বাটিতে করে একটু খেয়ে নিয়েছে। তো বললো যে আম্মু অনেক মজা হয়েছে, আসলেই মজা হয়েছে। আর এই যে এখানে আমার যত ফুলের স্টিকার আর ফুলের টবগুলো ছিল আর কি আর্টিফিশিয়াল, এগুলো সব আমি ধুয়ে রেখে দিয়েছিলাম পানি শুকিয়ে আর কি অফ ক্যামেরায়। ড্রয়িং ডাইনিং রুমটা আজকে একটু গুছাবো, যেহেতু অসুস্থ, খুব ভালোভাবে ডিপ ক্লিন করতে পারি না, তারপরেও কেমন মনে হচ্ছে যেন, মানে ওই যে মনের মধ্যে খুঁতখুঁত যে ঘরের ফার্নিচারগুলো মোছা হয় না। তো অফ ক্যামেরায় আমি রাতের বেলা আর কি এগুলো সব গুছিয়ে নিয়েছি। যেহেতু রাতের বেলা কাজের কোনো চাপ থাকে না, আমরা গৃহিণীরা সুস্থ থাকি আর অসুস্থ থাকি, অল্প করে হলেও রান্না খাওয়া এগুলো আমাদেরকে করতে হয়, যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে। তো যে এই জন্য যে কাজগুলো আর কি ধীরে সুস্থে রাতে করা যায়, এগুলো রাতের বেলায় করে নিলে ভালো হয়। আমি বেশিরভাগ সময়ই অসুস্থ না হলেও বেশিরভাগ সময় রাতে খাওয়া দাওয়ার পরে সবাই যখন ঘুমাতে যাবে, আমি যখন সব কিছুকে ক্লিন করি আর কি কিচেনের, তখন আমার ড্রয়িং রুম ডাইনিং রুম এগুলো আমি গুছিয়ে যাই। বেশিরভাগ সময় এটা করি, এতে করে সকালবেলা ঘুম থেকে উঠে আর ড্রয়িং ডাইনিং রুমের গুছানোর টেনশন থাকে না, বা দুপুরে রান্নার সময় গুছানোর টেনশন থাকে না। আর আপনি যখন দেখবেন যে আপনার ঘরদোর গোছানো, তখন অন্যান্য কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবেই করা যায়, নিশ্চিন্তে, টেনশন থাকে না। আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন ডাইনিং রুম হয় কিচেনে যাই,
তখন ড্রয়িং ডাইনিং রুমটা যখন গুছানো দেখি তখন অনেকটা শান্তি লাগে, মনে হয় যেন কোনো কাজ নেই। নাস্তা বানিয়ে রিল্যাক্স মোডে এসে নাস্তা খাওয়া যায় ডাইনিংয়ে বসে। আর আমার বাসায় যেহেতু ছোট বাচ্চাও নেই, আসলে এলোমেলো করার কেউ নেই, রাতে গুছিয়ে রাখলে সুন্দর গুছানো থাকে, শুধু হচ্ছে ক্লিনের ব্যাপার আর কি। আর আমাকে আসলে হেল্প করার মতো আমার অনেকেই হয়তো ভাবতে পারেন যে আপনার তো মেয়েরা আছে। আমার বড় মেয়ে অসুস্থ, সবসময় বলি ইনশাল্লাহ সময়ের সাথে সাথে সব জানতে পারবেন আমার বড় মেয়ের কি হয়েছে। আর ছোট মেয়েটা লেখাপড়া নিয়ে ব্যস্ত, আর সে এখন তার বাবার সাথে তার বাবার ব্যবসায় সাহায্য করে, বাবার ব্যবসার হাল ধরতেছে মোটামুটি বলতে পারেন। তো ওর জন্য দোয়া করবেন, ও যাতে ওর কাজে সাকসেস হতে পারে। আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। আমার ভিডিওর এই অংশটুকু হচ্ছে পরদিনের দুপুরে রান্না বান্নার। যেহেতু অসুস্থ, সকালবেলা একটু ধীরে সুস্থে ঘুম থেকে উঠি, বা ঘুম থেকে উঠলেও নাস্তা বানানো একটু হেলাফেলা করি, ভালো লাগে না ঘুম থেকে উঠে আর কি নাস্তা বানাতে। এই জন্য নাস্তার অংশটুকু আর শেয়ার করলাম না। আর এখানে এই তো দুপুরবেলা আমি মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি ছেলে মেয়েদের জন্য, আর এই যে বাইম মাছ ভুনা করে নিচ্ছি। তো আমি যেভাবে এই মাছটা ভুনা করি অনেক মজা হয়, তাই ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই রান্নাটা করার জন্য আমি প্রথমেই একটু পেঁয়াজ বেশি করে ভেজে নিয়েছি বেরেস্তার মতো করে। তো কিছুটা পেঁয়াজ আর কি, বেশিরভাগ পেঁয়াজটা আমি উঠিয়ে রেখেছি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। আর এরপরে আমি আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব রকমের মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যাতে মশলাটা এই মাছের মধ্যে ঢুকে। আর এই মাছ রান্নায় ঝালের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে। তো মাছগুলো কষানোর পর এখন আমি আবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এবারে ঝোলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব আর কি। আমি ঢাকনা দিয়ে তারপর এই তো আমার মাছের ঝোলটা শুকিয়ে গেছে। ঝোলটা শুকানোর পর এই যে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম এখানে আমি দিয়ে দিলাম কিছুটা টালা জিরার গুঁড়া আর খুবই অল্প পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এই যে পেঁয়াজ বেরেস্তার সাথে মিশিয়ে নিলাম। আর পেঁয়াজ বেরেস্তাটাকে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে একদম গুঁড়া করে ফেলেছি। তাই তো দিয়ে এখন আর আমি খুব বেশি জাল করব না, আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এইভাবে যদি মাছটা রান্না করা হয় তাহলে মাছের ভেতর থেকে খুব সুন্দর একটা তরকারির ভেতর থেকে গ্রান আসে। যেহেতু পেঁয়াজ বেরেস্তা আছে, টালা জিরার গুঁড়ো আছে, গরম মশলা গুঁড়ো আছে, সব মিলে খুবই ভালো লাগে এই মাছটা। অনেকে এই মাছটা খেতে চায় না, তবে এভাবে যদি রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু খাবে, কারণ সে বুঝতে পারবে না যে সে কী মাছ খাচ্ছে। আর এই যে আমার ভিডিওর অংশ হচ্ছে দুপুরের পরের আর কি, দুপুরের খাওয়া দাওয়ার পরে দুপুরে রান্নার সময় এবং দুপুরে খাওয়ার পরে যে বাটি প্লেটগুলো বের হয়েছিল তো এগুলো আমি ধুয়ে এই র্যাকটাতে রেখে দিয়েছিলাম। এবার পানি ঝরে গেছে, এবার আমি এগুলো যেটা যেখানে সেখানে রেখে দেব। কারণ দেখা গেছে যে আবার সন্ধ্যা হলে সন্ধ্যার নাস্তা, তো সন্ধ্যার নাস্তায় আবার বাটি প্লেট যাই বের হবে এগুলো ধুয়ে আবার এখানে রাখতে হবে। তো সাথের কাজটা যদি সাথে সাথে আসলে করা হয় তাহলে আর জমে থাকে না, আর কাজ যদি জমিয়ে রাখা হয় তাহলে কিন্তু পরবর্তীতে ওই কাজটা আরও ডাবল হয়ে যায়, কষ্টটা বেশি হয়ে যায়। তো আমি আসলে এভাবেই আমার সংসারের কাজগুলো করে থাকি। অসুস্থ হওয়ার পর সকালের নাস্তাটা বাসায় বানানো হলেও সন্ধ্যার নাস্তাটা খুব কম সময়ে বাসায় বানাই। যেহেতু অসুস্থ খুব একটা চাপ নিতে চাই না, ছেলেমেয়েরাও নিষেধ করে যে সন্ধ্যার নাস্তা বাহির থেকে এনে কোনো রকম খেয়ে নেবো আর কি। আর বানালো খুব হালকা পাতলা শর্টকাটে, যেটা খুব দ্রুত করা যাবে আর কি, কিচেন থেকে খুব দ্রুত বের হওয়া যাবে করে, সেটাই করি। নুডলস করি অথবা স্যুপ করি এরকম আর কি, বা ব্রেড এনে ওদেরকে জেলি দিয়ে কলা দিয়ে দেয় এরকম। জানি না এখনো পর্যন্ত আমার ভিডিওতে কে কে আছেন। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে বলছি আমার ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি কথা বলতে বলতে প্লেটগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আসলে প্লেটগুলো এলোমেলো হয়েছিল, একটু উলট পালট হয়েছিল আর কি, বড়টা ছোটটার মাঝখানে, ছোটটা বড়টার মাঝখানে এভাবে ছিল। তো আসলে অনেক সময় হয় এরকম, তাড়াহুড়ো করে কাজ করলে খেয়াল থাকে না, আনলাম বাস রেখে দিলাম এরকম হয় আর কি। তো একটু গুছানো থাকলে কাজ করতে সুবিধা হয়। যাই হোক, আমি কিন্তু ভিডিওর একদম শেষের দিকে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।